হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে আসা 9 জানুয়ারি 2021 সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো একদম বেসিক কনসেপ্ট দিয়ে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, এটা রুটের মধ্যে অনেকগুলো দিয়েছে। সবার প্রথমে কি রয়েছে, 19 রয়েছে আর রুট ওভার 36। রুট ওভার 36 মানে কত, 6। তাহলে কি হলো, 6 যোগ 19, 6 যোগ 19 মানে কত, 25। এটা আবার এই রুটটার মধ্যে ছিল, তাহলে 25 এর রুট করলে কত, 5। মানে দেখো, তাহলে 88 গুণ 5 হলো। 88 গুণ 5 করলে কত হয়, 88 গুণ 5 করলে হয় 5 আটা 40 এর শূন্য, হাতে 4, 5 আটা 40 এর 4 44। মানে এই পুরোটার জায়গায় কত আসলো, 440। এর সাথে আবার কত যোগ আছে, 185। 440 এর 185 যোগ করলে হয় 625। এটা দেখো আবার এই রুটের মধ্যে ছিল, তাহলে রুট ওভার 625, এই 625 মানে কত, 25 এর 625 এর রুট করলে কত, 25 হয়। 25 এর স্কয়ার করলে 625, মানে 625 এর রুট করলে হয় 25। তাহলে দেখো এই পুরোটার জায়গায় কত আসলো, 25। বাকি থাকলো কত, তাহলে রুট ওভার 56 যোগ 25। 56 যোগ 25 করলে কত হয়, রুট ওভার 81। রুট ওভার 81 মানে কত, 81 রুট করলে হয় 9, মানে 9 স্কয়ার করলে 81, 9 হবে। তার মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 542 প্লাস 321 তার স্কয়ার। আচ্ছা, আমি যদি এখানে 542 কে এ ধরি আর 321 কে যদি বি ধরি, তাহলে দেখো এটা কি আকারে রয়েছে, দেখো a প্লাস বি। 542 এর জায়গায় a বসাচ্ছি, 321 এর জায়গায় b বসাচ্ছি। 542 এর জায়গায় a, 321 এর জায়গায় b। তাহলে দেখো রয়েছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, আর নিচে দেখো a গুণ b রয়েছে। আচ্ছা, এই উপরের টুকু যদি আমি দেখি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে 4ab এর ফর্মুলা, তাই না? এটা হচ্ছে 4ab এর ফর্মুলা। তাহলে দেখো উপরের টুকু তাহলে কি হয়ে যাবে, এর জায়গায় আমি কি বসাতে পারি, 4ab। তাহলে 4 ইন্টু a ইন্টু b, আর নিচে দেখো a ইন্টু b আছে, তাহলে ab কেটে যাবে, তাহলে আমার কি থাকবে, 4 থাকবে। মানে এই সংখ্যাগুলো কোনো কাজেই লাগলো না, এটা একবারে ফর্মুলায় পড়ে যাবে। তাহলে আমার উত্তর কি হবে, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, যদি 2x মাইনাস 1 2x টু দি পাওয়ার 4 এই সমীকরণটির একটি উৎপাদক হয়, তাহলে কে এর মান কত। দেখো 2x মাইনাস 1 এই সমীকরণটির একটি উৎপাদক, তার মানেই হচ্ছে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। কি করে হচ্ছে দেখো, এইটাকে যদি আমি ভাঙি, ধরো 2x টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব প্লাস x প্লাস k ইজ ইকুয়াল টু 0, এটাকে ভাঙলে দেখো দুটোর গুণফল, এর একটা উৎপাদক 2x মাইনাস 1 মানে এটা হবে 2x মাইনাস 1, আর একটা সামথিং কিছু হবে x কিউব প্লাস bx স্কয়ার, এরকম ডট 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 কিছু একটা হবে। তাহলে এই দুটোর গুণ করে আমার 0 আসছে, তা যখন এই দুটোর গুণ করে 0 আসে, তার মানে কি প্রত্যেকটা যেই উৎপাদকগুলোর গুণ করে এটা আসছে, তাহলে তার উৎপাদকগুলো প্রত্যেকে 0। তা এইভাবে আমি এটা ধরতে পারি। তাহলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমার 0 হবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত, 1, x ইজ ইকুয়াল টু কত, হাফ। তাহলে এই সমীকরণটাতে আমি x এর জায়গায় হাফ বসাই। তাহলে এই সমীকরণটাতে যদি x এর জায়গায় হাফ বসাই, কি ছিল, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব প্লাস x প্লাস k ইজ ইকুয়াল টু 0। x এর জায়গায় হাফ বসালে কি হয়, 2 ইন্টু হাফ হোল টু দি পাওয়ার 4 মাইনাস 7 ইন্টু হাফ তার হোল কিউব প্লাস x মানে হাফ প্লাস k ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে কি হবে, এটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 করলে 16, মানে 1 এর 16 মাইনাস 7 ইন্টু 2 এর কিউব করলে 8, 1 এর 8 প্লাস 1 এর 2 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এটা করলে দেখো 2 আর 16 কাটলে 8, মানে 1 এর 8 মাইনাস 7 এর 8 প্লাস 1 এর 2 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এগুলোকে যদি ডান পাশে পাঠাই, তাহলে খালি k কে যদি বাদিকে রাখি, k ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, মাইনাস 1 এর 8 হবে প্লাস 7 এর 8। 7 এর 8টাকে আমি আগে রাখছি, 7 এর 8 মাইনাস 1 এর 8 মাইনাস 1 এর 2। যদি আমি লসাগু করি কত হবে, 8, মানে 7 মাইনাস 1 মাইনাস 4 দুগুণ 8 মানে 4। তাহলে 7 এর থেকে 1 বাদ দিলে 6, 6 থেকে 4 বাদ দিলে 2, মানে k এর মান হবে 2 এর 8। কাটাকুটি করলে হয় উপরে 1 নিচে 4, মানে k ইজ ইকুয়াল টু হবে 1 এর 4, অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একটি সুইমিং পুলে 3টি নল আছে। প্রথম নলটি 4 দিনে, দ্বিতীয় নল, দলটি হয়ে গেছে, এটা দ্বিতীয় নলটি হবে, হ্যাঁ, দ্বিতীয় নলটি 2 দিনে এবং তৃতীয় নলটি 12 ঘন্টায় পুলটিকে ভর্তি করে। যদি 3টি নল একসাথে কাজ করে, তাহলে পুলটি কত সময়ে ভর্তি হবে। আচ্ছা, প্রথম নলটি কতক্ষণে ভর্তি করে, 4 দিনে। দ্বিতীয় নলটি কতক্ষণে ভর্তি করে, 2 দিনে। আর তৃতীয় নলটি বলেছে দেখো 12 ঘন্টায়। এগুলো দিনে আছে আর এটা ঘন্টায় রয়েছে, তাহলে আমি সবগুলোকে না ঘন্টায় নিয়ে যাই। 4 দিন মানে কত ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা, তাহলে 4 দিন মানে 4 গুণ 24 ঘন্টা, মানে কত হয়, 96 ঘন্টা। আচ্ছা, 2 দিন মানে কত ঘন্টা হবে, তাহলে 48 ঘন্টা হবে। আর তৃতীয় দিন তৃতীয় পুলটি করে 12 ঘন্টা, মানে 12 ঘন্টায়। আচ্ছা, আমি ধরবো যে টোটাল যে কাজটা, এখানে আমি কাজ হিসেবে ধরছি যে 3টে নল মিলে যেটা ভর্তি করছে সেটাই হচ্ছে টোটাল কাজটা, সেটা কত, সেটা ধরবো এই যে যেই ঘন্টাগুলো বেরোলো
তাদের লসাগুটা, মানে 96, 48 আর 12 লসাগু। লসাগু করলে কত হয়? 96 হয়। তার মানে টোটাল কাজটা কি করতে হবে? 96। 96টা এখানে দেখো, এখানে তো আর কাজ না, এখানে কি করছে? এখানে পুলটা ভর্তি করছে। তাহলে এই 96টা আমি ধরতে পারি টোটাল কতটা ভর্তি করতে হবে? 96 লিটার ধরো ভর্তি করতে হবে, এটা ধরি। তাহলে দেখো, তাহলে প্রথম নলটি 96 ঘন্টায় ভর্তি করে 96 লিটার, দ্বিতীয় নলটি 48 ঘন্টায় ভর্তি করে 96 লিটার, আর তৃতীয় নলটি 12 ঘন্টায় ভর্তি করে 96 লিটার। তাহলে প্রথম নলটি যদি 96 ঘন্টায় 96 লিটার ভর্তি করে, তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় কত ভর্তি করবে? 1 লিটার, মানে 96/96 করলে 1 লিটার হয়। দ্বিতীয় নলটি 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? 2 লিটার। 48 ঘন্টায় ভর্তি করছে 96 লিটার, তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে কত? 96/48 মানে 2 লিটার। আর তৃতীয় নলটি 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? তৃতীয় নলটি 12 ঘন্টায় ভর্তি করছে 96 লিটার, তাহলে 1 ঘন্টায় ভর্তি করবে 96/12 মানে 8 লিটার। আচ্ছা, কি বলছে দেখো, 3টি নল একসাথে কাজ করে, তাহলে পুলটি কত সময় ভর্তি হবে? তাহলে 3টি নল একসাথে কাজ করবে মানে 3টি নল মিলিয়ে, মানে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় নল মিলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? প্রথম নল 1 ঘন্টায় করে 1 লিটার, দ্বিতীয় নল 1 ঘন্টায় করে 2 লিটার, তৃতীয় নল 1 ঘন্টায় করে 8 লিটার। তাহলে 3টে নল মিলে 1 ঘন্টায় কতটা করবে? এই 3টের যোগফল, মানে 1 আর 2 এর 3 আর 8 এ 11, তাহলে 3টে নল মিলে 1 ঘন্টায় করবে 11 লিটার। আচ্ছা, আমাকে ভরতে হবে কত লিটার? এই যে 96 লিটার টোটালটা। পুলটি ভরতে হবে মানে কত লিটার ভরতে হবে? এই 96 লিটারটা। তার মানে কি? তার মানে হচ্ছে এই 11 লিটার ভর্তি করে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 96 লিটার ভর্তি করবে কত ঘন্টায়? 96/11 ঘন্টায়। করলে কত হয়? এটাকে যদি আমি ভাগ করি, তাহলে দেখো 8 বার দিলে হয় 88, মানে 8, মানে 8 পূর্ণ 8 এর 11 ঘন্টায়। তাহলে পুলটি কত সময়ে ভর্তি হবে? 3টে নল দিয়ে 8 পূর্ণ 8 এর 11 ঘন্টায়, মানে অপশন বি হবে। তারপরে কি বলছে দেখো, দুটি সংখ্যা এ ও বি তৃতীয় একটি সংখ্যা সি থেকে যথাক্রমে 15% ও 32% কম। তাহলে বি সংখ্যাটি এ সংখ্যা থেকে কত শতাংশ কম? কি বলছে দেখো, দুটি সংখ্যা এ ও বি সি থেকে যথাক্রমে 15% ও 32% কম। আমি ধরছি সি সংখ্যাটা হচ্ছে 100, তাহলে এ সংখ্যাটা সি থেকে কত কম? 15%। তাহলে এ সংখ্যাটা সি যদি 100 হয়, তাহলে এ সংখ্যাটা সি থেকে 15 কম হবে, মানে এ কত হবে? 100 থেকে 15 কম, মানে 100 - 15 সমান সমান হবে 85। আর বি কত হবে? বি সংখ্যাটি হচ্ছে সি থেকে 32% কম, মানে বি কত কম হবে? সি যদি 100 হয়, 100 থেকে তাহলে 32 কম হবে। তাহলে বি কত হবে? 100 - 32 করলে কত হয়? 68। তাহলে এ পেলাম হচ্ছে 85, বি পেলাম 68। আমাকে কি বার করতে বলেছে? বি সংখ্যাটি এ থেকে কতটা কম। তাহলে বি সংখ্যাটি এ থেকে কতটা কম? বি হচ্ছে 68, এ হচ্ছে 85, তাহলে এ থেকে কতটা কম? 85 - 68 কম, মানে 17 কম। আচ্ছা, কত শতাংশ কম? আচ্ছা, কত কম? 17 কম। কার থেকে? এর থেকে বলেছে, তাই এটা নিচে বসবে, মানে 85টা, মানে 17/85 ইন্টু 100, এত পার্সেন্ট কম। তাহলে কাটাকুটি করলে 5 17 85, আর 5 আর 100 কে কাটলে 20। তাহলে বি সংখ্যাটি এ থেকে কত পার্সেন্ট কম? 20% কম, অপশনে। তারপরেরটা কি বলছে দেখো, 1785 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, মানে দ্রব্যটার বিক্রয় মূল্য বলে দিয়েছে হচ্ছে 1785 টাকা। একজন দোকানদারের 15% ক্ষতি হয়। তাহলে ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট? 15%। আচ্ছা, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হয়? আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। এটা অনেক রকম করে একদম সোজাভাবে করা যেতে পারে। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বলে দিয়েছে, যদি 15% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 1785 ইন্টু 100 ডিভাইডেড বাই 15%, যেহেতু ক্ষতি, তার জন্য বাই 85 হবে। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো, 85 আর 1785 কাটাকুটি যায়, 17 দিয়ে কাটলে হয় 5, এখানে হবে 105। আচ্ছা, 5 দিয়ে আবার 105 কে কাটলে হবে 21, মানে ক্রয় মূল্য কত হলো? 2100 টাকা। আমাকে কি বার করতে বলেছে? দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে, মানে 15% লাভে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 2100 টাকা, তাহলে 15% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে সমান সমান 2100 ইন্টু, যেহেতু 15% লাভ, তাই জন্য হবে 115 ডিভাইডেড বাই 100। আচ্ছা, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 21 গুণ 115, 21 গুণ 5 করলে হয় 5 21 105 এর 5, হাতে থাকে 10, 21 কে 21 আর 10 31 এর 1, হাতে 3, 21 কে 21 আর 3 24, মানে 2415 টাকা হবে। তারপরেরটা কি বলছে দেখো, 48,000 টাকা অনিল ও আদিত্যের মধ্যে 11:13 অনুপাতে ভাগ করা হলো। তাহলে আদিত্য কত টাকা পাবে? আচ্ছা, আদিত্যের ভাগে কত আছে? আদিত্যের ভাগে দেখো 13 অনুপাতটা রয়েছে, তাহলে আদিত্য কত টাকা পাবে? ওর ভাগে যত, মানে 13 ডিভাইডেড বাই এই অনুপাত দুটোর যোগফল, মানে 11 আর 13 যোগ করলে কত হয়? 24 ইন্টু যেই টাকাটা ভাগ হয়েছে তত। এইভাবে করতে পারো, অনেক রকম ভাবে করা যায় এগুলো।
আচ্ছা 24 দিয়ে এটাকে কাটলে হয় 2000, তাহলে কত টাকা পাবে? 13 দুগুণে 26 শূন্য শূন্য, মানে 26,000 টাকা পাবে আদিত্য। যদি বলতো অনিল তাহলে কত হতো? 11/24 ইন্টু কত? তারপরেরটা কি বলছে দেখো, রাজপাল বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকা 1.5 বছরের জন্য ধার নিয়েছে। ভালো কথা। সেই টাকা তার এক বন্ধুকে লোন হিসাবে চক্রবৃদ্ধি সুদের হারে, যেখানে সুদের পর্ব 6 মাস একই সময়ের জন্য দিয়েছে, মানে 1.5 বছরের জন্যই দিয়েছে। এইভাবে সে 305 টাকা লাভ করে। তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? আচ্ছা, মানে সে কিছু টাকা ধার নিয়েছে সরল সুদের হারে, কিন্তু ওই টাকাটা আবার চক্রবৃদ্ধি সুদের হারে অন্য কাউকে দিয়েছে। এর ফলে তার কিছুটা লাভ হয়েছে, সেই লাভের পরিমাণটা কত? আচ্ছা, এই সেই লাভের পরিমাণটা দিয়ে দিয়েছি 305 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত? আমি ধরছি মূলধনটা এক্স, তাহলে সে কত টাকা ধার নিয়েছিল? এক্স টাকা ধার নিয়েছিল। কত পার্সেন্ট সুদের হারে? 10% সুদের হারে। কত বছরের জন্য? 1.5 বছর। 1.5 বছর মানে আমি কি লিখতে পারি? 1.5 লিখতে পারি, 1.5 বছর, অথবা 3/2ও লিখতে পারি। তাহলে দেখো, তাহলে তার সুদটা কত হবে? সে যে টাকাটা নিয়েছিল সেই টাকাটার সুদ কত হবে? এক্স ইন্টু, মানে ফর্মুলা কি সরল সুদের, এটা তো সরল সুদের হারে নিয়েছে, পিটিআর বাই 100, মানে পি কত? এক্স ইন্টু টি, টি কত? 1.5 বছর মানে 1.5 ইন্টু আর কত? সুদের হার মানে 10 ডিভাইডেড বাই 100। আচ্ছা, পয়েন্টটা যদি তুলে দিই তাহলে নিচে গুণ 10 হবে, এই শূন্য এই শূন্য কেটে গেল, এটাকে 15কে 5 দিয়ে কাটলে হয় 3, এখানে হবে 20। তাহলে সরল সূত্র কত? 3x/20, মানে ওকে ধার শোধ করতে হবে 3x/20 টাকা। কিন্তু ও আবার লোন দিয়েছে অন্য জনকে, অন্য বন্ধুকে ওই টাকা থেকে। কত কত টাকা লোন দিয়েছে? সেই এক্স টাকাই লোন দিয়েছে, কিন্তু এখানে দিয়েছে কত বছরের জন্য? সে একই সময়ের জন্য, মানে 1.5 বছরের জন্য। কিন্তু এখানে সুদের পর্ব দেখো 6 মাস, তা সুদের পর্ব বলেছে 6 মাস, তাহলে সুদের পর্ব যদি 6 মাস হয় তাহলে বার্ষিক সুদের হারটা ছিল হচ্ছে 10%। তাহলে 6 মাস, এই সুদের পর্ব 6 মাস হলে তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? চক্রবৃদ্ধি সুদ তাহলে কি হয়ে যায়? সমান সমান, যদি আমি সমূল চক্রবৃদ্ধিটা বের করি আগে, তাহলে দেখো, তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কি হবে? সমূল চক্রবৃদ্ধি হবে এক্স ইন্টু 1 প্লাস আর। সুদের পর্ব দেখো বছরে দিলে তাহলে 10% হয়, বছরে এখানে দুবার দিচ্ছে, যেহেতু 6 মাস অন্তর অন্তর সুদ দেবে, তাই বছরে দুবার দিচ্ছে, মানে অর্ধেক হয়ে যাবে, মানে 10/2 হয়ে যাবে, ডিভাইডেড বাই 100। কেন হচ্ছে দেখো, 12 মাসের জন্য হলে 10%, তাহলে 6 মাসের জন্য কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, 10/2 হয়ে যাবে, ওই জন্য 10/2 ইন্টু আর। সুদের পর্ব যেহেতু 6 মাস অন্তর অন্তর খাটছে, তাহলে 1.5 বছর মানে কি 18 মাস। 18 মাসে মানে কবার খাটবে সেটা? 18 মাসে মানে 3 বার খাটবে, সুদটা 3 বার পাবে, তাহলে এখানে পাওয়ারে হবে 3। কি করে হচ্ছে? ওই 18 মাসটা 3 বারে হচ্ছে, মানে 6 মাস অন্তর অন্তর যদি খাটে সুদটা অ্যাড হয়, তাহলে 6 মাসে একবার, 12 মাসে দুবার, 18 মাসে 3 বার অ্যাড হবে, মানে এখানে পাওয়ারে হবে 3। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? এক্স ইন্টু এটা কাটাকুটি করলে দেখো 5 হয়, তাহলে 5/100 যদি কাটে তাহলে 20, তাহলে উপরে হবে 21, লসাগু করলে 21/20 তার কিউব। আচ্ছা, 21 কিউব, 21 স্কোয়ার করলে 441 গুণ 21 করলে কত হয়? 21 গুণ 1 করলে 21 1 হাতে 2, 4 21 84 2 86 6 হাতে 8, 4 21 84 8 92, মানে হচ্ছে কত? 9261x ডিভাইডেড বাই 20 এর কিউব করলে হয় 8000। আচ্ছা, এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি। এর থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ বেরোবে। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত? এইটা মাইনাস আসলটা, মানে মাইনাস এক্স। সেটা করলে কত হয়? লসগু হবে 8000। উপরে হবে দেখো 9261x মাইনাস 8000x, করলে একবারে বিয়োগ করে দিচ্ছে, হবে 1261x। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা এত, সরল সূত্র হচ্ছে 3x মাইনাস 20। আমার সে বলেছে হচ্ছে 305 টাকা লাভ করে, তাহলে লাভটা কি হবে? চক্রবৃদ্ধি সূত্রটা সে যত টাকা বেশি পাচ্ছে, চক্রবৃদ্ধি সূত্রটা তো বেশি পাচ্ছে, সরল সূত্র তো কম, তাহলে চক্রবৃদ্ধি সূত্রের থেকে যদি আমি সরল সূত্রটা বাদ দিয়ে দিই তবে তার লাভটা বেরিয়ে যাবে। তার মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1261x বাই 8000 মাইনাস সরল সূত্র হচ্ছে 3x মাইনাস 20। এইটাই কত? এইটাই হচ্ছে 305 টাকাটা। লসগু করি, লসগু হবে 8000, তাহলে উপরে হচ্ছে 1261x মাইনাস 20 কে দেখো 400 দিয়ে গুণ করলে এটা হবে, মানে 400 গুণ 3 করলে হয় 1200। এত x সমান সমান হবে 305। 1261x থেকে 1200 বাদ দিলে হবে কত? 61x সমান সমান 305 গুণ হবে 8000। 61 কে দেখো 5 দিয়ে গুণ করলে 305 হয়, তাহলে 5, তাহলে x এর মান কত হবে? 5 গুণ 8000 মানে 40000। তার মানে মূলধনের পরিমাণ 40000, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 9, যদি সংখ্যাটির অঙ্ক দুটিকে স্থান পরিবর্তন করা হয় তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় সেটিকে 9 বৃদ্ধি করলে সেটি মূল সংখ্যাটি 3 গুণ হয়। তাহলে মূল সংখ্যাটি কত? এই ধরনের যখনই অঙ্ক বলবেন এখানে সবসময় অপশন ধরে করতে হবে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আগে আমি দেখি যেই অপশন গুলো দিয়েছে তাদের অঙ্ক দুটির সমষ্টি 9 কিনা। 7 আর 2 এর সমষ্টি 9, 5 আর 4 এর সমষ্টিও 9, 2 এর 7 এর সমষ্টি, তাহলে সবগুলো সমষ্টি 9। এবার আমি প্রথমটাকে দেখি 72টাকে। কি বলেছে দেখো,
যদি সংখ্যাটির অঙ্ক দুটিকে স্থান পরিবর্তন করে। 72 এর অঙ্ক দুটোর স্থান পরিবর্তন করলে কি হবে? 72টা উল্টে গেলে হবে 27। তাহলে কি বলছে? তাহলে যে নতুন সংখ্যাটি তৈরি হয় মানে এই 27টা, সেটা কি? সেটিকে 9 বৃদ্ধি করলে মানে 27কে যদি 9 বাড়াই তাহলে কত হয়? 36। সেটি মূল সংখ্যাটির 3 গুণ হয়। মানে 72 এর 3 গুণ করলে কি 36 হয়? হয় না, তাহলে এটা হবে না। দ্বিতীয় অপশনটা দেখি 54। 54টার কি? স্থান পরিবর্তন করলে 45, 45 এর সাথে কি করতে হবে? 9 যোগ করতে হবে, সেটা হয় 54। সেটা কি মূল সংখ্যা 3 গুণ হচ্ছে? হচ্ছে না, সেটা মূল সংখ্যার সমান হচ্ছে, তাহলে এটাও হবে না। 27, 27 এর উল্টো করলে কত হয়? 72, 72 এর সাথে 9 যোগ করলে কি করো কত হয়? 81। সেটা কি মূল সংখ্যাটা 3 গুণ হচ্ছে? হ্যাঁ, দেখো মূল সংখ্যাটা যদি 27 হয়, 27 এর 3 গুণ করলে 81, তাহলে মূল সংখ্যাটি কত? মূল সংখ্যাটি হবে 27। তারপরেরটা কি বলছে দেখো, একটি দোকানে প্রত্যেকটি জিনিসের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের থেকে 30% বেশি দামে লেখা আছে। তাহলে মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের থেকে 30% বেশি দামে লেখা আছে, আর দোকানের মালিক মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেয়। তাহলে যদি একটি সোফা 23,400 টাকা দিয়ে বিক্রি করা হয়, তাহলে সেটি বিক্রয় করে তার কত টাকা লাভ হয়েছে? আচ্ছা, একটু একটু করে পড়ি। বলেছে জিনিসের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের থেকে 30% বেশি দামে লেখা আছে। তার মানে কি? তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যটা কি হবে? মুদ্রিত মূল্য তাহলে কি হবে? 100 থেকে আরো 30% বেশি, মানে 130 টাকা। আচ্ছা, মালিক কি করছে? মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দিচ্ছে, মানে এই 130 টাকার উপর 10% ছাড় দিচ্ছে, মানে কত টাকা ছাড় দিচ্ছে? ছাড় দিচ্ছে, তাহলে 130 এর 10% মানে কত? 13 হয়। 130 ইন্টু 10 বা 100 করলে কত হয়? 13 টাকা হয়। তার মানে সে বিক্রয় মূল্য কত? মুদ্রিত মূল্য যদি 130 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 13 টাকা ছাড় দিচ্ছে, মানে 13 টাকা কম নিলে বিক্রয় মূল্য কত? 130 মাইনাস 13 হবে কত? 117। মানে যেই জিনিসটা কিনছে 100 টাকা দিয়ে, সেই জিনিসটা সে বেচছে 117 টাকা দিয়ে, তাহলে তার লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 17 টাকা। মানে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হচ্ছে 17 টাকা। আমাকে কি বলেছে? যদি একটি সোফা 23,400 টাকা দিয়ে বিক্রি করে। আচ্ছা, এখানে দেখো, তার এখানে বিক্রয় মূল্য যদি 117 হয়, তাহলে লাভ হচ্ছে 17 টাকা। ও বিক্রি করেছে 23,400 টাকা দিলে, তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে আমি কি লিখতে পারি? বিক্রয় মূল্য 117 টাকা হলে লাভ হয় 17 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় কত? 17/117 টাকা। আর বিক্রয় মূল্য তাহলে কত টাকা হলে? 23,400 টাকা হলে, 23,400 টাকা হলে লাভ হবে কত? 17 ইন্টু 23,400 ডিভাইডেড বাই 117। 117কে দেখো 2 দিয়ে গুণ করলে 234 হয়, মানে 2 শূন্য শূন্য। তাহলে কত হবে? 17 দুগুণে 34, শূন্য শূন্য। তাহলে লাভ হবে কত? 3400 টাকা, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, একটি ট্রেন 450 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। প্রথম স্টপেজে 1 এর 9 অংশ যাত্রী নেমে যায় এবং 20 জন নতুন যাত্রী ওঠে। দ্বিতীয় স্টপেজে তখন তখন যতজন যাত্রী ছিল তার 1 এর 6 অংশ যাত্রী নেমে যায় ও 19 জন নতুন যাত্রী ওঠে। তাহলে ট্রেনটি কতজন যাত্রী নিয়ে তৃতীয় স্টপেজে যাবে? তাহলে কি করছে? একটি ট্রেন 450 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করছে। প্রথম স্টপেজে 1 এর 9 অংশ যাত্রী নেমে যায়। তার মানে কতজন নেমে যাচ্ছে? 450 জনের 1 এর 9 অংশ, মানে 450 ইন্টু 1 এর 9, কাটাকুটি করলে হয় 50। মানে 50 জন নেমে যাচ্ছে। ছিল 400 জন, নেমে যাচ্ছে 50 জন। তাহলে এখন কতজন আছে? 450 থেকে 50 বাদ দিলে হয় 400। তাহলে নেমে যাওয়ার পর 400 জন হলো। আবার কি বলছে? 20 জন নতুন যাত্রী উঠেছে। তাহলে এখন কতজন থাকবে? 400 জন তো ছিল, আরো নেমে যাওয়ার পর 400 জন ছিল, আরো 20 জন উঠলো। তাহলে কতজন হচ্ছে? 420 জন। তাহলে এই 420 জন দ্বিতীয় স্টপেজ অব্দি যাবে। দ্বিতীয় স্টপেজে কি বলছে? তখন যতজন যাত্রী ছিল, দ্বিতীয় স্টপেজে কতজন যাত্রী ছিল? 420 জন। তার 1 এর 6 অংশ যাত্রী নেমে যায়। তার 1 এর 6 অংশ মানে 420 1 এর 6 অংশ যাত্রী নেমে যায়, মানে কতজন নেমে যায়? 420 গুণ 1 এর 6, কাটাকুটি করলে হবে 70। তাহলে 420 জন ছিল, 70 জন নেমে গেল, কতজন থাকলো? 420 মাইনাস 70 মানে 350 জন। আবার দেখো, আবার কতজন যাত্রী উঠছে? দ্বিতীয় স্টপেজে 19 জন যাত্রী উঠছে, মানে 350 এর সাথে আরো 19 যোগ হবে, তাহলে কত হয়? 369 জন। এর আবার পরের স্টপেজে যাবে। তাহলে কি বলছে? ট্রেনটি কতজন যাত্রী নিয়ে তৃতীয় স্টপেজে যাবে? তাহলে কতজন যাত্রী নিয়ে যাবে? 369 জন যাত্রী নিয়ে, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 হয়, যেখানে থিটা প্রথম পাদে অবস্থিত। থিটা প্রথম পাদে অবস্থিত মানে কি? এইটা হচ্ছে 4টে কোয়াড্রেন্ট, এটাকে বলে প্রথম পাদ। প্রথম পাদে অবস্থিত মানে থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে হবে। মানে এটাকে লেখা হয় 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা, মানে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, এইভাবে লেখা হয়। ঠিক আছে, বাকি আর জানার অত দরকার নেই, এটুকু জানলেই হবে এই অঙ্কটার ক্ষেত্রে। sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 মানে আমি কি লিখতে পারি? sin থিটা সমান সমান cos থিটা। আচ্ছা, এবার যদি আমি sin থিটা বাই cos থিটা করি, সেটা ইকুয়াল টু কি হয়ে যাবে? তাহলে ডান পাশে 1 থাকবে, এটাকে বাম পাশের নিচে নিয়ে চলে আসলাম। sin থিটা বাই cos থিটা মানে আমি কি লিখতে পারি? tan থিটা। সেটা ইকুয়াল টু কত?
দেখো 1 tan 45 ডিগ্রির মান আমি 1, তাহলে 1 এর জায়গায় আমি লিখতে পারি tan 45 ডিগ্রি। কারণ কি? কারণ বাদিকেও tan পেয়েছি, ডান পাশেও tan, তার মানে থিটার মান কত পেলাম? সমান সমান 45 ডিগ্রি। এবার কার মান বের করতে বলেছে? sin কিউব থিটা প্লাস 3 cos কিউব থিটা, মানে আমি লিখতে পারি কি sin কিউব থিটার জায়গায় বসিয়ে দিই 45 ডিগ্রি প্লাস 3 cos কিউব থিটার জায়গায় বসিয়ে দিই 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে sin কিউব 45 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? 1/√2 তার কিউব প্লাস 3 ইন্টু cos 45 ডিগ্রির মানও 1/√2, তাহলে cos কিউব 45 ডিগ্রির জায়গায় আমি লিখতে পারি এটার কিউব। তাহলে দেখো √2 কিউব করলে হয় 2√2, মানে 1/2√2 প্লাস এখানে হবে 3/2√2, লসাগু করলে হবে 2√2 আর উপরে হবে 1 প্লাস 3 মানে 4। আচ্ছা 4 আর 2 কাটলে উপরে হয় 2, তাহলে আমার বের হলো 2/√2। আচ্ছা 2/√2 অপশনে নেই, তাহলে কলনে নিরসন করি, মানে √2 দিয়ে উপর নিচে গুণ করি। উপরেও √2 দিয়ে গুণ করলাম, নিচেও √2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কত হচ্ছে? 2√2 আর নিচে হচ্ছে দেখো দুটো √2 গুণ করলে 2 2 2 কেটে গেল, তাহলে আমার মান আসলো কত? √2, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:2, যদি প্রথম সংখ্যাটি থেকে 8 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটি থেকে 6 বিয়োগ করা হয় তাহলে নতুন অনুপাত হয় 5:4। তাহলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:2, যখনই অনুপাত বলে দেবে আমি ধরতে পারি একটা সংখ্যা হচ্ছে 3x, একটা সংখ্যা 2x। প্রথমটি থেকে 8 বিয়োগ করেছে, তাহলে সংখ্যাটা কত হবে? 3x - 8। দ্বিতীয়টা থেকে 6 বিয়োগ করেছে, তাহলে সংখ্যাটা কত হবে? 2x - 6। এদের অনুপাত বলেছে 5:4, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সেটা সমান সমান হচ্ছে 5/4। কোনাকুনি গুণ করলেই x এর মান বের করতে হবে, তাহলে যদি আমি 3x - 8 কে 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 12x - 4 * 32 সমান সমান 5 × 2 = 10x - 5 × 6 = 30। x গুলোকে বাঁ পাশে আনি, তাহলে 12x - 10x হবে মানে 2x, এটা সমান সমান হবে 32 - 30 মানে 2, 2 2 কেটে গেলে x এর মান হবে 1। তার মানে একটা সংখ্যা হবে 3 × 1 3, আর একটা সংখ্যা হবে 2 × 1 মানে 2, তাহলে সংখ্যা দুটো 3 আর 2, অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, 16 জন পুরুষ একটি কাজ 24 দিনে করতে পারে, 24 জন মহিলা সেই কাজটি 32 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 16 জন মহিলা একসাথে 12 দিন কাজ করলো, তারপর মহিলাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো, বাকি কাজ 2 দিনে শেষ করতে হলে আরো কতজন পুরুষকে কাজে লাগাতে? আচ্ছা একটু একটু করে করি, হ্যাঁ অঙ্কটা অনেকটা বড় আছে, আমি একদম ভেঙে ভেঙে বেসিক কনসেপ্ট দিয়ে করছি। 16 জন পুরুষ একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে 16 জন পুরুষ কাজটা করে 24 দিনে। তাহলে একজন পুরুষ কত দিনে করতো? একজন পুরুষ নিশ্চয়ই বেশি দিনে করতো, মানে 24 × 16 দিনে করতো। একই রকম করে 24 জন মহিলা করে 32 দিনে, তাহলে 24 জন মহিলা কাজটা করে 32 দিনে। তাহলে একজন মহিলা কত দিনে কাজটা করতো? একই রকম করে 32 × 24 দিনে। আচ্ছা এবার আমি করব, দেখো কাজটা কমপ্লিট করা মানে কাজটার এক অংশ করা, তাহলে একজন পুরুষ 24 × 36 দিনে করে কাজটার এক অংশ, তাহলে একদিনে কত অংশ করে? একদিনে করবে কত অংশ? 1/24 × 16 অংশ, 36 বললাম ওটা 16, হ্যাঁ। একই রকম করে একজন মহিলা একদিনে কতটা করবে? একদিনে করবে 1/32 × 24 অংশ। আচ্ছা এবার কি বলছে দেখো, 16 জন পুরুষ ও 16 জন মহিলা একসাথে 12 দিন কাজ করলো, তাহলে দেখো একজন পুরুষ একদিনে যদি এত অংশ কাজ করে, 16 জন পুরুষ একদিনে কি নিশ্চয়ই বেশি অংশ কাজ করবে, মানে 16/24 × 16 অংশ কাজ করবে। 16 16 কেটে গেল, তাহলে হবে 16 জন পুরুষ একদিনে কাজ করছে 1/24 অংশ। একই রকম করে 16 জন মহিলা 16 জন মহিলা একদিনে কতটা কাজ করবে? 16/32 × 24 অংশ। 16 আর 32 কে কাটলে হয় 2, মানে 1/48 অংশ। তাহলে 16 জন পুরুষ একদিনে করে 1/24 অংশ, 16 জন মহিলা একদিনে করে 1/48 অংশ, তাহলে 16 জন পুরুষ প্লাস 16 জন মহিলা, 16 জন পুরুষ আর 16 জন মহিলা মিলে কাজ করেছে দেখো 12 দিন, তাহলে এর আগে একদিনে কতটা করে সেটা বের করি। একদিনে কতটা করবে? 1/24 করছে 16 জন পুরুষ, 16 জন পুরুষ প্লাস 16 জন মহিলা করছে 1/48, এই দুটো যোগ করলে হয় লসাগু হয় 48, মানে 24 × 2 = 48 যোগ 1 মানে 3/48, কাটাকুটি করলে হয় 1/16। তার মানে 16 জন পুরুষ আর 16 জন মহিলা মিলে একদিনে করছে 1/16 অংশ, তারা কতদিন কাজ করেছে বলেছে? 12 দিন। তাহলে দেখো, তাহলে 16 জন পুরুষ প্লাস 16 জন মহিলা এরা একদিনে করে 1/16 অংশ, এরা তাহলে 12 দিনে কতটা করবে? 12/16 অংশ, 4 দিয়ে কাটলে হয় 3/4। তাহলে 16 জন পুরুষ 16 জন মহিলা 12 দিনে করলো কত অংশ? 3/4 অংশ। তারপরে মহিলাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো এবং বাকি কাজ 2 দিনে শেষ করলো, তাহলে বাকি কাজটা কত? টোটাল কাজটা অংশে জানি আমি 1 অংশ, তার মধ্যে 3/4 অংশটা হয়েছে, তাহলে বাকি কাজ কত হবে? বাকি কাজ থাকবে তাহলে কত? 1 - 3/4, তার মানে কত? 1/4 অংশ। এই কাজটা কে করবে? এই কাজটা খালি পুরুষরা করবে। কত দিনে করবে? 2 দিনে। তাহলে দেখো 2 দিনে 1/4 অংশ কাজ যদি করে, তাহলে 2 দিনে করছে
মানে 1/4 অংশ করছে 2 দিনে, তাহলে 1 অংশ কত দিনে করবে, মানে টোটাল কাজটা তাহলে 2 গুণ 4 মানে 8 দিনে করবে। তাহলে দেখো এই 8 দিনে কাজটা শেষ করতে গেলে কতজন পুরুষের দরকার, দেখো 24 দিনে শেষ করে হচ্ছে 16 জন পুরুষ। তো 24 দিনে যদি শেষ করতো সেটা করতে হচ্ছে 16 জন পুরুষ। তাহলে 8 দিনে মানে ওর 1/3 ভাগ দিনে শেষ করবে কতজন, ওর 3 গুণ পুরুষ, মানে কত হবে 16 গুণ 3 জন পুরুষ, তাহলে কত হয় 48 জন পুরুষ। আমার পুরুষ আগের থেকে ছিল কতজন, দেখো 16 জন পুরুষ ছিল, কিন্তু আমার লাগবে হচ্ছে 48 জন পুরুষ, তাহলে আরো কতজন পুরুষকে নিয়োগ করতে হবে, 48 মাইনাস 16 মানে আরো 32 জন পুরুষকে নিয়োগ করতে হবে মানে অপশনে। তো অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে, এটা একটু বুঝে বুঝে করতে হবে, অঙ্কটা ভালো কঠিন দিয়েছে। তো তারপরেরটা, আচ্ছা এটা একদম সোজা অঙ্ক, এটা তোমরা বাড়িতে টুকে করবে, তা আমি টুকে দিচ্ছি। দেখো কি করে টুকবে, 0 পয়েন্ট গুলো সেম লেভেলে থাকতে হবে। তারপরে 44.4, সুবিধার জন্য এখানে একটা 0 বসিয়ে দিলাম। তারপরে 4.44, তারপরে 4.604, তাহলে সবার পরে একটা করে শূন্য বসিয়ে দাও। যদি পারো তাহলে ভালো, যারা শিখছো তারা এভাবে করো। তাহলে 43 এর পয়েন্ট নেই মানে 0.000, এভাবে যোগ করে বের করে ফেলো। তারপরে কি বলছে দেখো, 21টি সংখ্যার গড় 42, এদের মধ্যে প্রথম 11টি সংখ্যার গড় 50 আর শেষ 11টি সংখ্যার গড় 35। 21টি সংখ্যার গড় 42, তাহলে 21টি সংখ্যার সমষ্টি কত হবে, 21 গুণ 42, গুণ করলে কত, 42 একে 42 এর 2 হাতে 4, 42 দুগুণে 84 আর 4 এ 88। আচ্ছা প্রথম প্রথম 11টি সংখ্যার গড় বলেছে 50, তাহলে প্রথম 11টি সংখ্যার সমষ্টি কত, 11 গুণ 50, তাহলে কত হয় 550। আর শেষ 11টি সংখ্যার গড়, শেষ 11টি সংখ্যার গড় বলেছে 35, তাহলে শেষ 11টি সংখ্যার সমষ্টি কত, 11 গুণ 35 হয় কত, 385। তাহলে দেখো এই প্রথম 11টা সংখ্যার সমষ্টি 550 আর শেষ 11টি সংখ্যার সমষ্টি 385, তাহলে এই প্রথম 11টা আর শেষ 11টা মানে টোটাল 22টা সংখ্যা হচ্ছে, এই 22টা সংখ্যার সমষ্টি কত হবে, 550 যোগ 385, যোগ করলে কত, 5 8 আর 5 13, 3 হাতে 1, 3 4 আর 5 9। তাহলে দেখো 21টা সংখ্যার সমষ্টি হচ্ছে 882, কিন্তু 22টা সংখ্যার সমষ্টি, 22টা সংখ্যা কেন হচ্ছে, দেখো 11তম সংখ্যাটা দেখো দুবার হচ্ছে, তাহলে এই জন্য 22টা সংখ্যা হচ্ছে, 22টা সংখ্যার সমষ্টি হচ্ছে 935। তাহলে এই 22টা সংখ্যা থেকে যদি আমি 21টা সংখ্যার সমষ্টি বাদ দিই, তবে আমার 11তম সংখ্যাটা দুবার আছে, তো তাহলে 11তম সংখ্যাটা আমি পেয়ে যাব। তাহলে 11তম সংখ্যাটা কত হবে, 22টার সমষ্টি থেকে 21টার সমষ্টি বাদ দেবো, মানে 935 মাইনাস 882, বিয়োগ করলে কত, 3 5 8 আর 9 মানে 53, অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং অপর বাহু দুটির দৈর্ঘ্যের পার্থক্য 6 সেমি, তাহলে সমকোণী ত্রিভুজটির পরিসীমা কত সেমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি আমি, সমকোণী ত্রিভুজ এটা যার একটা কোণ সমকোণ সেটাই সমকোণী ত্রিভুজ। ভূমির দৈর্ঘ্য এটা হচ্ছে, ভূমি ধরছি আমি 12 সেমি, আর এটা কি, এইটা হচ্ছে অতিভুজ। অপর বাহু দুটির দৈর্ঘ্যের পার্থক্য 6 সেমি, মানে দেখো মানে লম্বটা যদি x সেমি হয় তাহলে অতিভুজ তো সবসময় বেশি হবে, তাহলে অতিভুজটা ওর থেকে আরো 6 বেশি হবে, তার মানে অতিভুজ ধরলাম x+6। আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাহলে সেই ফর্মুলাটা ফের, লম্ব স্কয়ার মানে x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার সমান সমান হবে অতিভুজ স্কয়ার মানে x+6 তার হোল স্কয়ার। x স্কয়ার প্লাস 12 স্কয়ার করলে 144, সেটা ইজ ইকুয়াল টু, এটাকে যদি ভাঙি তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু x ইনটু b হচ্ছে 6 প্লাস b স্কয়ার মানে 6 স্কয়ার করলে হয় 36, দুদিকে দেখো x স্কয়ার কেটে যায়, তাহলে 144 সমান সমান কি আসছে, 2 গুণ 6 গুণ x মানে 6 2 গুণে 12x প্লাস 36, তাহলে 12x সমান সমান কি হবে, 144 মাইনাস 36, তাহলে x সমান সমান কি হবে, 144 থেকে 36 বাদ দিলে 108 ডিভাইডেড বাই 12, 12 আর 108 কাটলে হয় 9, তাহলে x এর মান পেলাম 9, মানে লম্বটা হলো 9, তাহলে অতিভুজটা কত হবে, x প্লাস 9 মানে x প্লাস 6 মানে 9 যোগ 6 মানে 15, তাহলে ত্রিভুজটার পরিসীমা কত হবে, তিনটে বাহুর যোগফল, তাহলে ত্রিভুজটার পরিসীমা হবে 9 যোগ 12 যোগ 15, মানে কত হয়, 9 আর 12 21, 21 আর 15 36, মানে অপশন বি হবে। তারপর আচ্ছা এটা একদম সোজা, তো আমি করে দিচ্ছি, দেখো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, তাহলে 12 ভাগ 3 গুণ 2 করলে হয় 6 যোগ 8 গুণ 4 যদি একবারে করে দিই তাহলে 32 মাইনাস 4, 12 ভাগ 6 মানে কত, 2 যোগ 32 মাইনাস 4 করলে হয় 28 মানে 30, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটিকে 55 72 123 দিয়ে ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকে। তো যখনই এরকম বলবে তখন আমরা কি করবো, এত এত ভাগশেষ থাকে মানে 55 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, 72 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে, আর 123 দিয়ে ভাগ করলে 6, তাহলে এই 55 থেকে যত 55 দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকে সেটা বিয়োগ করব, মানে 55 মাইনাস 3 করব,
72 দিয়ে ভাগ করলে 7, মানে 72 মাইনাস 7 করব, আর 123 মাইনাস 6 করব। এগুলো বেরোবে, যেইটা বেরোবে সেইগুলোর আমাকে গসাগু করতে হবে। 55 মাইনাস 3 করলে হয় 52, 72 মাইনাস 7 করলে হয় 65, আর 123 মাইনাস 6 করলে 117। আমাকে কি বার করতে হবে? বৃহত্তম সংখ্যাটা বেরোনোর জন্য এই যে বিয়োগফল গুলো পেলাম তাদের গসাগু করতে হবে, মানে 52, 65 আর 117 গসাগু। এদের গসাগু দেখো, তিনটে সংখ্যাকেই 13 দিয়ে ভাগ করা যায়। 13 দিয়ে ভাগ করলে কত? 4, 5 আর 7 এই 9। তার মানে এদের গসাগু কত? 13। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি কত হবে? সেই সংখ্যাটা হবে 9। তারপরেরটা, এটা যেটি কে লেখা হয়েছে, হ্যাঁ এটা যেটি দিয়ে হবে, যেটি দিয়ে, হ্যাঁ যেটি দিয়ে 55, 72, 123 কে ভাগ করলে যতক্ষণ হয়, এটা যেটি দিয়ে হবে। তারপরেরটা, আচ্ছা এটাও একটা সরল অঙ্ক, এটা একটু বড় আছে। দেখো আগে আমি এই ভাগটা করে ফেলি, এটা আলাদা রয়েছে, এটা করে ফেলতে পারি। তাহলে হয় কত? 180 হবে ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে 45 ভাগ 17 মাইনাস 2 করলে হয় 15, তাহলে 45 ভাগ 15 করলে কত হবে? 3 হবে। সেকেন্ড ব্র্যাকেট শেষ, মানে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। ইন্টু 2 যোগ এখানে কত দেখো -2 আর 1 যোগ 2 করলে হয় 3, মানে -2 গুণ 3 করলে -6, মানে -6। তাহলে 180 গুণ 3 করলে হয় 540, 540 গুণ 2 করলে হয় 1080, -6 কত হবে? 1074 হবে। অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বরুণের বয়স তার বোনের বয়সের 3 গুণ। 6 বছর পর তাদের বয়সের গুণফল হবে এত, তাহলে বরুণের বর্তমান বয়স কত বছর? আমি ধরলাম বরুণের বর্তমান বয়স হচ্ছে, বরুণেরটা না, আমি তার বোনেরটা ধরি, তার বোনের বর্তমান বয়স ধরলাম এক্স। তাহলে বরুণের কত হবে? যেহেতু বোনের বয়সের 3 গুণ বলেছে, তাই বোনেরটা ধরলাম এক্স, তাহলে বরুণের হবে কত? 3x। 6 বছর পর তাদের বয়সের গুণফল হবে 231, তাহলে 6 বছর পর তার বোনের বয়স কত হবে? এখন যদি এক্স হয়, 6 বছর পর কত হবে? ওর সাথে আরো 6 যোগ হবে। বরুণের বয়স কত হবে? ওর সাথে আরো 6 যোগ হবে। তাহলে এদের গুণফল বলেছে, মানে এক্স প্লাস 6 ইন্টু 3x প্লাস 6, এটা সমান সমান বলেছে হচ্ছে 231। গুণ করে দিই, গুণ করলে কত? এক্স এর সাথে যদি 3x গুণ করি 3x স্কয়ার, প্লাস 6 দিয়ে 3x কে গুণ করলে 18x, প্লাস 6 দিয়ে x কে গুণ করলে 6x প্লাস 36 সমান সমান 231। তাহলে হচ্ছে কত? 3x স্কয়ার প্লাস 18 আর 6 যোগ করলে 24x। আচ্ছা 36 আর 231 কে বাপাশে আনলে মাইনাস 231, তাহলে প্লাস 36 মাইনাস 231 করলে হয় দেখো -195 হয়, ইজিক্যাল টু 0। তিনটে থেকে দেখো 3 কমন যায়, 3 কমন নিলে কত? x স্কয়ার প্লাস 24 থেকে 3 কমন নিলে হয় 8x, মাইনাস এটা থেকে 3 কমন নিলে 6, 1 5 5 ইজিক্যাল টু 0। তাহলে x স্কয়ার প্লাস 8x মাইনাস 65 ইজিক্যাল টু 0। আমি যদি মিডল টার্ম করি, 65 কে ভাঙলে দেখো 5 13 65, আবার 13 থেকে 5 বাদ দিলে দেখো 8 আসে। তাহলে আমি লিখতে পারি কি, x স্কয়ার প্লাস 13x মাইনাস 8x, ও সরি মাইনাস 5x মাইনাস 65 সমান সমান 0। প্রথম দুটো থেকে x কমন নিলে থাকে x প্লাস 13, পরের দুটো থেকে -5 কমন নিলে থাকে x প্লাস 13 সমান সমান 0। দুটোর থেকে দেখো x প্লাস 13 কমন যায়, তাহলে পড়ে থাকে x মাইনাস 5 ইজিক্যাল টু 0। দেখো x প্লাস 13 যদি আমি বের করি, তাহলে x এর মান নেগেটিভ হবে, তাহলে ওটা তো সম্ভব না। তাহলে কি থাকবে? x মাইনাস 5 ইজিক্যাল টু 0, মানে x এর মান 5। তাহলে দেখো বরুণের চেয়েছে, তাহলে x টা আমি কি ধরেছিলাম? x টা ধরেছিলাম ওর বোনের বয়স, হ্যাঁ x টা ধরেছিলাম বোনের, তাহলে বরুণের কি ধরেছিলাম? 3x ধরেছিলাম, মানে 3 গুণ 5 হবে, মানে বরুণের বর্তমান বয়স কত? 15 বছর। অপশন সি। তারপরেরটা, আচ্ছা এদের গসাগু বলেছে। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সব থেকে বেশি কার মধ্যে মানে দুটোর মধ্যেই কোনটা কমন আছে। দেখো 2 এর কোনটা দুটোর মধ্যে আছে? 2 স্কয়ার রয়েছে আর 2 টু দি পাওয়ার 4 রয়েছে, কমন কি আছে? 2 স্কয়ার, মানে 2 স্কয়ার হবে। ইনটু 3 এর কোনটা দুটোর মধ্যে দেখো 3 টু দি পাওয়ার 6 রয়েছে, মানে 3 টু দি পাওয়ার 6ই হবে। আর 5 এর দেখো 5 টু দি পাওয়ার 5 আর 5 কিউব, মানে কত হবে? ইনটু 5 কিউব হবে। ঠিক আছে, মানে কমটা নেব আমি এখানে। পাওয়ারে যার কম, দুটোর মধ্যে যেটা কমন যায়, মানে 5 কিউব আর 5 টু দি পাওয়ার 5 থেকে কত কমন যায়? 5 কিউব কমন যায়, মানে 5 কিউব হবে। আর 7 তো দুটোর মধ্যে নেই, তাহলে হবে না। তাহলে দেখো অপশন ডি তে এইটা রয়েছে, মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, একটি টাওয়ারের ভূমি থেকে 18 মিটার ও 32 মিটার দূরে অবস্থিত দুটি বিন্দু থেকে টাওয়ারটির উন্নতি কোণগুলি পরস্পর পূরক কোণ। টাওয়ারটির উচ্চতা কত মিটার? আচ্ছা একটা টাওয়ার আছে, আমি ধরছি এটা একটা টাওয়ার, এটার ভূমি কোণটা এটা, ভূমি থেকে 18 মিটার ও 32 মিটার। তাহলে ভূমি থেকে 18 মিটার ধরলাম এইটা, তাহলে এইটা কি করছে? সেই দূরে একটি বিন্দু থেকে টাওয়ারটির উন্নতি কোণ, মানে এইটা হচ্ছে, ওহ বেঁকে গেল, যাই হোক এটা একটা উন্নতি কোণ। আর 32 মিটার দূর থেকে মানে এটা ধরছি, মানে এই পুরোটা এখান থেকে এত দূর হচ্ছে 32, এখান থেকে এত দূর। তা এই কোণটা হচ্ছে আর একটা কোণ, এইটা ধরলাম আমি আলফা, এই কোণটা ধরলাম বিটা, এরা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কি? দেখো দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, ধরো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হলে তখন তাদের বলা হয় পরস্পরের পূরক কোণ। মানে
বিটাটা ইজ ইকুয়াল টু তাহলে কি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, অথবা আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, যে কোনো একটা। তো এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, তারপর কি বলছে দেখো, আমি টাওয়ারটার এটার নাম দিয়ে দিচ্ছি, টাওয়ারটার উচ্চতাটাকে ধরি এ বি, এই পয়েন্টের নাম দিচ্ছি সি, এই পয়েন্টের নাম দিচ্ছি ডি। তাহলে দেখো, তাহলে আর টাওয়ারটার উচ্চতা ধরছি এক্স, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি, আমি যদি লম্ব বাই ভূমি করি মানে এবি বাই বিসি করি, সেটা সমান সমান কি লম্ব বাই ভূমি মানে কি ট্যান, তার মানে সেটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা। তাহলে এবি বাই বিসি মানে কত, এক্স বাই 18, সেটা সমান সমান হচ্ছে ট্যান আলফা। আর আরেকটা ত্রিভুজ মানে ত্রিভুজ এবিডি কে যদি ধরি, তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ওর ক্ষেত্রে লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি পাবো। এবি বাই বিডি সমান সমান কি, এটা হচ্ছে তাহলে ট্যান বিটা হবে, এটা লিখতে পারি আমি ট্যান বিটা। তাহলে এবি বাই বিডি, এবির মান কত এক্স ডিভাইডেড বাই বিডির মান কত, বিডির মান হচ্ছে 32, সেটা ইজ ইকুয়াল টু কি বিটার মান কত 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে আমি লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এক্স বাই 32, আবার ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা মানে আমি কি জানি কট আলফা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা মানে আমি কি লিখতে পারি কট আলফা। আবার কট আলফা মানে আমি কি লিখতে পারি 1 বাই ট্যান আলফা, তাহলে এক্স বাই 32 সমান সমান হচ্ছে 1 বাই ট্যান আলফা। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে এক্স বাই 32 সমান সমান হচ্ছে 1 বাই, আবার ট্যান আলফার মান হচ্ছে এক্স বাই 18, তাহলে আমি ট্যান আলফার জায়গায় লিখতে পারি এক্স বাই 18। আচ্ছা এদিকে লিখছি, হ্যাঁ, তাহলে এক্স বাই 32 সমান সমান কি হবে 18 বাই এক্স, উল্টে দিলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান হবে 18 গুণ 32, তাহলে এক্স সমান সমান হবে রুট ওভার 18 গুণ 32 সমান সমান কি 18 কে ভাঙলে হয় 9 গুণ 2, তাহলে 9 গুণ, আচ্ছা 2 গুণ 32 থাকছে, তাহলে 32 দুগুণে 64, তাহলে 9 রুট করলে হয় 3 ইন্টু 64 রুট করলে হয় 8, তার মানে এক্স এর মান কত বেরোলো 3 8 24, মানে অপশন বি হবে। তাহলে টাওয়ারটির উচ্চতা কত, টাওয়ারটির উচ্চতা 24 মিটার। তারপরটা কি বলছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কোনো মূলধন 2 বছরে 26,400 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা। আচ্ছা আমি ধরছি মূলধনের পরিমাণটা হচ্ছে এক্স, তাহলে সরল সুদ, সরল সুদের হারে মানে কি, সরল সুদটা তাহলে কত হবে, সরল সুদের ফর্মুলা কি পিটিআর বাই 100, মানে পি কত এক্স ইন্টু টি কত 2 বছর মানে 2 ইন্টু আর কত 5% মানে 5 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সরল সুদ। আচ্ছা এটা যদি কাটাকুটি করি 5 দিয়ে কাটলে হয় 20, 2 আর 20 কে কাটলে হয় 10, তাহলে এক্স বাই 10। তাহলে সুদাসলটা কত হচ্ছে, আচ্ছা মূলধন 2 বছর এত টাকা হচ্ছে মানে সুদাসলটা এত, তাহলে সুদাসল কত, আসলের সাথে সুদ যোগ করবো, আমরা আসলে এক্স ধরেছিলাম প্লাস এটা মানে এক্স প্লাস এক্স বাই 10 হলে কত হয় 11 এক্স বাই 10, সেই টাকাটাই হচ্ছে কত 26,400 টাকা। আমাকে এক্স এর মানটা বের করতে হবে, তাহলে এক্স সমান কত 26,400 ইন্টু 10 ডিভাইডেড বাই 11, কাটাকুটি করলে হয় 2 4 0 0, মানে এক্স এর মান হবে 24,000, তাহলে মূলধন হচ্ছে 24,000 টাকা, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, একটি 1.5 কেজি ওজনের কেক 10 জন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে তাহলে প্রত্যেকে কত গ্রাম করে কেক পাবে। দেখো 1.5 কেজি মানে আমি কি লিখতে পারি, এটাকে যদি গ্রামে নিই তাহলে হবে 1500 গ্রাম, সবাই জানি আমরা, তাহলে 1500 গ্রাম 10 জনের মধ্যে ভাগ করেছে, তাহলে প্রত্যেকে কত গ্রাম করে পাবে 1500 বাই 10, মানে কাটাকুটি করলে 150 গ্রাম করে পাবে, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি 200 মিটার রেসে শ্রুতি 4 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। আচ্ছা শ্রুতি বিনার থেকে 18 মিটার পিছিয়ে থেকে রেস শুরু করে, 200 মিটার একটা রেস, ধরো এখান থেকে এখানে যাচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 200 মিটার, ঠিক আছে, এটা একটা রেস। তাহলে শ্রুতি 4 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, শ্রুতি বিনার থেকে 18 মিটার পিছিয়ে থাকে, মানে ধরো শ্রুতি এখানে রয়েছে, আর তার মানে কি আরেক কথা বলে বিনা শ্রুতির থেকে 18 মিটার এগিয়ে, মানে শ্রুতি যদি এই পয়েন্টে থাকে, বিনা রয়েছে এই পয়েন্টে, এইটুকু হচ্ছে 18 মিটার। তারপরে কি বলছে দেখো, পিছিয়ে থেকে রেস শুরু করে, মানে বিনা ওর থেকে 18 মিটার এগিয়ে রয়েছে এবং বিনাকে তাও 30 সেকেন্ডে পরাজিত করে। তাহলে দেখো শ্রুতি পিছিয়ে ছিল, তাও বিনাকে 30 সেকেন্ডে পরাজিত করছে, ও পৌঁছে যাচ্ছে মানে ওর থেকে আরো 30 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে। তাহলে বিনার গতিবেগ কত কিমি পার ঘন্টা, আচ্ছা একটু একটু করে করি। 4 কিমি পার ঘন্টা গতিবেগে শ্রুতি যাচ্ছে, 4 কিমি পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ডে আগে নিই, তাহলে 4 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে এটা হচ্ছে শ্রুতির গতিবেগ, এটা কি হবে তাহলে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কত 5 বাই 18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 4 গুণ 5 বাই 18, এটা মিটার পার সেকেন্ড, 2 দিয়ে কাটাকুটি করলে হয় 2 9, মানে 5 দুগুণে 10 বাই 9 মিটার পার সেকেন্ড, মানে শ্রুতি 10 বাই 9 মিটার যাই হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাই কত সেকেন্ডে 9 বাই 10 সেকেন্ডে। শ্রুতি যাচ্ছে কত 200 মিটারের রেস, মানে 200 মিটার যেতে তাহলে কত টাইম লাগবে শ্রুতির, 200 মিটার যেতে লাগবে তাহলে 9 বাই 10 ইন্টু 200 সেকেন্ড,
10 দিয়ে কাটলে 0 0 কেটে যাবে, মানে 9 দুগুণে 18, 180 সেকেন্ড। তাহলে শ্রুতি দেখো এই টোটাল রেসটা কমপ্লিট করে 180 সেকেন্ডে। এইবার কি বলছে দেখো, শ্রুতি বিনার থেকে 18 মিটার পিছিয়ে থেকে রেস শুরু করে এবং বিনাকে 30 সেকেন্ডে পরাজিত করে। তাহলে দেখো বিনাকে 30 সেকেন্ডে পরাজিত করছে, তার মানেটা কি? মানেটা হচ্ছে মানে বিনা শ্রুতি পৌঁছানোর আরো 30 সেকেন্ড পরে পৌঁছাবে। মানে শ্রুতি যদি রেসটা 180 সেকেন্ডে কমপ্লিট করে, তাহলে বিনা কমপ্লিট করবে কত সেকেন্ডে? আরো 30 সেকেন্ড বেশি নেবে। মানে কত সেকেন্ডে কমপ্লিট করবে? 180 যোগ 30 মানে 210 সেকেন্ড। আবার এখানে আরেকটা জিনিস বলে দিয়েছিল, দেখো শ্রুতি বিনার থেকে 18 মিটার পিছিয়ে, তার মানে বিনা শ্রুতির থেকে 18 মিটার এগিয়ে ছিল। তাহলে বিনা যাবে কতটা? বিনা তো টোটাল রেসটা হচ্ছে 200 মিটারে, শ্রুতি গেছে, কিন্তু বিনা তো আর 200 মিটার যাচ্ছে না। বিনা হচ্ছে 18 মিটার আগেই এগিয়েছিল, তাহলে বিনা যাবে কত মিটার? 200 মাইনাস 18 মিটার, মানে কত হচ্ছে? 182 মিটার। তাহলে বিনা 182 মিটার যাই কত সেকেন্ডে? এই যে 210 সেকেন্ডে বের করলাম, তাহলে বিনার গতিবেগ কত? তাহলে আমি যদি 1 সেকেন্ডে কতটা জায়গা বের করি, তাহলে বিনা 210 সেকেন্ডে যাই 182 মিটার। তাহলে বিনা 1 সেকেন্ডে কতটা যায়? 182 বাই 210 মিটার। এটা একটু যদি কাটাকুটি করি তাহলে 105 আর এখানে হয় 91। আচ্ছা, এটাকে যদি আমি 7 দিয়ে কাটাকুটি করি তাহলে 7 একে 7, 3 5 5, এটা 7 13 91, মানে 13 বাই 15 এত মিটার। আচ্ছা, এটা হলো, এটা মিটার পার সেকেন্ড বেরোলো। এটাকে যদি কিমি পার ঘন্টায় নিতে যাই, মানে উল্টোটা করে, একটু আগে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিলাম, 5 বাই 18 দিয়ে গুণ করলাম, মানে এবার উল্টোটা করলে 18 বাই 5 দিয়ে গুণ করবে, ইন্টু 18 বাই 5 এত কিমি পার ঘন্টা। আচ্ছা, 15 কে করলে হয় 5, আর 18 কে কাটলে 3 দিয়ে কাটলে হয় 6, মানে কত হলো? 6 তেরো 78 বাই 25। আচ্ছা, আমি এখানে করছি, হ্যাঁ, 78 বাই 25। এটাকে যদি 25 দিয়ে ভাগ করি দেখো, বা 4 দিয়ে গুণ করে দিলেও হবে। এটাকে দেখো 4 দিয়ে যদি আমি উপর নিচে গুণ করি, তাহলে হয় উপরে কত? 4 টা 32 2, হাতে 3, 4 7 8 7 3 31, আর নিচে 100, মানে কত হবে? 3.12। তার মানে 3.12 মিটার পার সেকেন্ড, এত কিমি পার ঘন্টা। সরি, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, একটি গোলাকার বেলুনের ব্যাসার্ধ বাতাস ভরার ফলে 5 সেমি থেকে 10 সেমিতে পরিবর্তিত হয়। মানে আগে 5 সেমি ছিল, এখন 10 সেমি হলো। তাহলে মূল বেলুন ও বাতাস ভরার পরে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো বেলুনটা গোলাকার, মানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। মানে প্রথমে দেখো, প্রথমে যখন ওর ব্যাসার্ধ 5 সেমি ছিল, তখন ওর সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল? 4 পাই ইন্টু 5 স্কোয়ার। পরে ওর ব্যাসার্ধ 10 সেমি হলো, তাহলে তখন ওর সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4 পাই ইন্টু 10 স্কোয়ার। তাহলে এদের সমগ্র তল দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত? প্রথমে ছিল 4 পাই ইন্টু 5 স্কোয়ার, পরে এত, তাহলে এদের অনুপাত কত হবে? এটা ইস্টু এটা, মানে 4 পাই কেটে যায়। তাহলে কত থাকে? 5 স্কোয়ার মানে 25 ইস্টু 10 স্কোয়ার মানে 100। এটা মানে কত? 25 দিয়ে ভাগ করলে 1:4। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? 1:4। তারপরটা কি বলছে দেখো, 5 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের গায়ে লাগানো আছে। মইটি দেওয়ালে 3 মিটার উচ্চতায় স্পর্শ করেছে। যদি মইটি দেওয়ালটির দিকে 2.6 মিটার সরানো হয়, তাহলে মইটি আগের থেকে আরো কত মিটার উপরে দেওয়ালটিকে স্পর্শ করে? আচ্ছা, দেখো ভালো করে, অঙ্কটা কঠিন আছে, হ্যাঁ, একটু বুঝবা। 5 মিটার লম্বা একটি মই একটি দেয়ালে, তাহলে এটা ধরছি আমি দেয়ালটা, মইটা 5 মিটার লম্বা, তাহলে মই নিশ্চয়ই এরকম বেঁকা ভাবে দেয়ালের সাথে থাকে। তাহলে 5 মিটার লম্বা একটি মই, মানে এইটা হচ্ছে 5 মিটার, আর সেটি দেওয়ালটি 3 মিটার উচ্চতায়, মানে এই উচ্চতাটা হচ্ছে, এটা হচ্ছে 3 মিটার, এটা দেয়াল, এটা 3 মিটার। তাহলে দেখো, তাহলে মইটি দেয়াল থেকে মইটির ভূমি কতটা দূরে রয়েছে? তাহলে এইটা যদি আমি এক্স ধরি, আচ্ছা এটা কি হবে? এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এটা লম্ব হচ্ছে 3, ভূমি, তাহলে ভূমিটা কি হবে? সমান সমান হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এটা করলে দেখো 4 আসবে, তাহলে এইটুকু হবে আমার 4। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, যদি মইটি দেওয়ালটির দিকে 2.6 মিটার সরানো হয়। আর একটা ছবি দেখো, তাহলে এইটা হচ্ছে দেয়াল ছিল, এটা মই ছিল, মইটা এবার দেয়াল থেকে 4 মিটার দূরে ছিল, তো এবার বলছে দেয়ালটির দিকে আরো 2.6, মানে এই দিকে আরো 2.6 মিটার সরাচ্ছে। তাহলে ছিল 4 মিটার দূরে, 2.6 মিটার সরালে এখন দূরত্ব তাহলে কত হবে? 4 মাইনাস 2.6 মানে 1.4। তার মানে এখন এই ডিস্টেন্সটা কত? 1.4। মইয়ের দৈর্ঘ্যটা সেমই থাকবে, 5ই হবে, কিন্তু দেয়ালের এই লম্বাটা আরো বেড়ে যাবে। মইটাকে যদি সরিয়ে দেয়, তাহলে মইটা আরো আগের থেকে উপরে ঠেকবে। তা সেটা কত? আচ্ছা, এর ক্ষেত্রে আমি কি করে বার করবো? এটা যদি আমি বার করতে চাই, এক্ষেত্রে লম্বটা কি করে বার করবো? অতিভুজের স্কোয়ার, অতিভুজ জানি, ভূমি জানি। এর ক্ষেত্রে লম্বটা যদি বার করি, আমি কি করে বার করবো? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে, মানে মাইনাস 1.4 তার স্কোয়ার করলে কত? আচ্ছা, 1.4 মানে দেখো কত হয়? 1.4 মানে হচ্ছে 7/5। আমি 7/5 করে নিই, আমার সুবিধা হবে।
এটা তার স্কোয়ার, এটা করলে কত রুট ওভার 25 মাইনাস 7 স্কোয়ার মানে কত 49/25, তাহলে করলে কত হয় সমান সমান, তাহলে 25 আর উপরে হবে দেখো 625 মাইনাস 49, 625 থেকে 49 বাদ দিলে কত 6, 4 আর 5, 7 আর 5/25 মানে হচ্ছে কত দেখো 576 এর রুট করলে হয় 26/5, এটা করলে কত, এটা করলে হয় 5.2, তার মানে এখন উচ্চতাটা কত হবে, উচ্চতাটা হবে 5.04, সরি এখানে 26 করেছি, ঠিকই তো আছে, ঠিক করলাম কি দেখে নি একটু, 25 625, এটা 24 হবে, 26 স্কোয়ার করলে 676 হয়, সরি সরি সরি, 24/5, 24/5 করলে হয় 4.8, তাহলে এখন কতটা উপরে স্পর্শ করেছে, এই উচ্চতাটা হচ্ছে 4.8, আমাকে কি বার করতে বলেছে, মইটা আগের থেকে আরো কত মিটার উপরে, আগে 3 মিটার উপরে ছিল এখন 4.8 মিটার স্পর্শ করছে, তাহলে আগের থেকে কতটা বেড়েছে, আগে 3 ছিল এখন 4.8 হলো, তাহলে বেড়েছে কতটা, 4.8 মাইনাস 3 মানে কত হবে 1.8 মিটার, মানে অপশন ডি হবে। তারপরটা, যদি নিম্নলিখিত তথ্যগুলির মোট 12 হয়, মোট মানে কি, মোট মানে হচ্ছে সংখ্যাগুরু মান, মানে যেইটা সব থেকে বেশি বার রয়েছে সেটাকেই মোট বলে, তাহলে কে এর মান কত, এখানে দেখো এখানে মোট 12 মানে 12টাকে সব থেকে বেশি বার থাকতে হবে, তো দেখো এখানে 11 কতবার রয়েছে, একবার দুইবার, 15 দেখো 15 রয়েছে দুইবার তিনবার, 12 রয়েছে এখানে দেখো দুইবার, তাহলে 12কেও 3বার থাকতে হবে মিনিমাম, তাই না, তাহলে 12কেও দেখো 3বার তো থাকতেই হবে, তা না হলে তো হবে না, তাহলে কে এর মান কত হবে, কে এর মান হবে তাহলে 12 হবে, মানে অপশন এ হবে, তবেই 12 3বার থাকছে, তা না হলে হবে না, তার মানে অপশন কোনটা হবে, এ হবে। তো এই 30টা অঙ্কই আজকের ক্লাসে ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।